আসসালামু আলাইকুম, ফিউচার লার্নিং স্কুলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের বেসিক ক্লাস শিখব। পদার্থবিজ্ঞানের শুরুতে আমাদের শিখতে হবে পদার্থ কি। পদার্থ কি সর্বপ্রথম আমরা শিখব পদার্থ কি। পদার্থ হলো যার ভর আছে, আয়তন আছে, তাকে পদার্থ বলে। তাকে কি বলে? পদার্থ কাকে বলে? যার ভর আছে, আয়তন আছে, তাকে কি বলে? পদার্থ বলে। এই যেমন এটা একটা কলম, ঠিক না? এই কলমটা নির্দিষ্ট একটা ভর আছে, নির্দিষ্ট একটা কি আছে? ভর আছে। এটা একটা নির্দিষ্ট জায়গা দখল করবে। যে কোনো বস্তু যার নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট জায়গা দখল করে, তাকে কি বলে? পদার্থ বলে। তারপরে আমরা শিখব পদার্থবিজ্ঞান কি। পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান হলো বিজ্ঞানের অনেকগুলো শাখা আছে। যেমন জ্যোতির্বিজ্ঞান, আলোক বিজ্ঞান, বিজ্ঞানের অনেকগুলো শাখা আছে, ঠিক না? বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তি নিয়ে আলোচনা করা হয়, বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয়, বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয়, বিজ্ঞানের অনেক শাখার মধ্যে বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তি, প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা নিজস্ব অভ্যন্তরীণ শক্তি আছে, ঠিক না? প্রত্যেক বস্তুর মধ্যে একটা অভ্যন্তরীণ বিভব শক্তি আছে। বিজ্ঞানের যে শাখায় পদার্থ শক্তি নিয়ে আলোচনা করা হয় এবং তাদের মধ্যে সম্পর্ক, পদার্থ এবং শক্তির মধ্যে যে সম্পর্ক, তাদের মধ্যে সম্পর্ক নিয়ে কি করা হয়? আলোচনা করা হয়। তাকে কি বলে? পদার্থবিজ্ঞান বলে। বিজ্ঞানের যে শাখায় পদার্থ শক্তি নিয়ে আলোচনা করা হয় এবং পদার্থ এবং শক্তির মধ্যে যে রিলেশন অর্থাৎ সম্পর্ক, এগুলো নিয়ে আলোচনা করা হয়, তাকে কি বলে? পদার্থবিজ্ঞান বলে। পদার্থবিজ্ঞান শেখার আগে প্রথমে আমরা যেটা শিখব, এটা হলো পরিমাপ। এটা হলো কি? পরিমাপ। বলো তো পরিমাপ কাকে বলে? আমরা অনেক কিছু পরিমাণ করি, ঠিক না? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে কি বলে? পরিমাপ বলে। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে কি বলে? পরিমাপ বলে। যেমন আমরা সময় পরিমাণ করি, দৈর্ঘ্য পরিমাণ করি, উচ্চতা পরিমাণ করি, ভর পরিমাণ করি। এই কোনো কিছু যে পরিমাণ নির্ণয় করলাম, এটি হলো পরিমাপ। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে কি বলে? পরিমাপ বলে। এবার তারপরে আমরা শিখব রাশি কি। রাশি কি? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে কি বলে? পরিমাপ বলে। তারপর আমরা শিখব রাশি কি, ঠিক না? রাশি কাকে বলে? যা কিছুর পরিমাণ নির্ণয় করা হয়, যা কিছুর পরিমাণ নির্ণয় করা হয় তাদেরকে রাশি বলে। সবাই বুঝো, লেখা লাগবে না, মনোযোগ দাও, হ্যাঁ। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে কি বলে? পরিমাপ বলে। যা কিছুর পরিমাণ নির্ণয় করা হয় তাকে রাশি বলে। এটা ক নাম্বার প্রশ্নে আসতে পারে? রাশি কাকে বলে? রাশি কাকে বলে? যা কিছুর পরিমাণ নির্ণয় করা হয় তাদেরকে রাশি বলে। যা কিছুর যা কিছুর পরিমাণ নির্ণয় করা হয়, যা কিছুর পরিমাণ নির্ণয় করা হয় তাকে কি বলে? রাশি বলে। যেমন দেখো, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা হলো পরিমাপ, আর যেগুলোর পরিমাণ নির্ণয় করা হয় তাদেরকে রাশি বলে। তো রাশি দুই প্রকার। রাশি কয় প্রকার? দুই প্রকার। আমরা যা কিছু পরিমাপ করি সবকিছুই রাশি। সবকিছু কি? রাশি। যেমন আমরা কি পরিমাপ করি? আমরা দৈর্ঘ্য পরিমাপ করি, আমরা ভর পরিমাপ করি, আমরা সময় পরিমাপ করি, আমরা আয়তন পরিমাপ করি, ঠিক না? আমরা তড়িৎ প্রবাহ পরিমাপ করি, আমরা পদার্থের পরিমাণ পরিমাপ করি। অর্থাৎ দুনিয়াতে আমরা যা কিছু পরিমাপ করি সব কিছুকে এক কথায় কি বলে? রাশি বলে। সব কিছুকে এক ভাষায় কি বলে? রাশি বলে। রাশি দুই প্রকার। রাশি কয় প্রকার? রাশি দুই প্রকার। এখানে দেখো রাশি কয় প্রকার? দুই প্রকার। একটা হলো মৌলিক রাশি। একটা কি রাশি? মৌলিক রাশি। একটা হলো মৌলিক রাশি, আরেকটা হলো লব্ধ রাশি। আরেকটা হলো কি রাশি? লব্ধ রাশি। রাশি দুই প্রকার। একটা হলো মৌলিক রাশি, আরেকটা হলো লব্ধ রাশি।
এবার আসো মৌলিক রাশি কাকে বলে। মৌলিক রাশি হলো যে রাশি একক বা স্বাধীন, এটা অন্য কোনো রাশির উপর কি নয়, নির্ভরশীল নয়, তাদেরকে কি বলে, মৌলিক রাশি বলে। মৌলিক রাশি কাকে বলে, যে রাশি একক, যে রাশি একক, যা অন্য রাশির উপর নির্ভরশীল নয়, যা অন্য রাশির উপর কি নয়, যে রাশি একক, যা অন্য রাশির উপর নির্ভর করে না, নির্ভর করে না, তাকে মৌলিক রাশি বলে। তাকে কি বলে, মৌলিক রাশি বলে। যে রাশি একক, যা অন্য রাশির উপর কি করে না, নির্ভর করে না, তাকে মৌলিক রাশি বলে। তারপর আমরা যেটা শিখবো এটা হলো লব্ধ রাশি। এটা কি রাশি, লব্ধ রাশি। এবার আসো লব্ধ রাশি কাকে বলে। দুই বা ততোধিক মৌলিক রাশি, একটা হলে তো মৌলিক, একটা হলে কি মৌলিক, আর দুই বা ততোধিক মৌলিক রাশি মিলে যে রাশি গঠিত হয় তাকেই লব্ধ রাশি বলে। দুই বা ততোধিক, দুই বা ততোধিক মৌলিক রাশি, দুই বা ততোধিক মৌলিক রাশি নিয়ে যে রাশি গঠিত, দুই বা ততোধিক মৌলিক রাশি নিয়ে যে রাশি গঠিত, যে রাশি গঠিত, তাকে কি বলে, তাকে লব্ধ রাশি বলে। দুই বা ততোধিক মৌলিক রাশি নিয়ে যে রাশি গঠিত তাকে কি বলে, লব্ধ রাশি বলে। এখানে দেখো রাশি দুই প্রকার, রাশি দুই প্রকার, একটা হলো মৌলিক রাশি আর একটা হলো লব্ধ রাশি। যে রাশি একক অন্য রাশির উপর নির্ভর করে না তাকে কি বলে, মৌলিক রাশি বলে। আর লব্ধ রাশি কাকে বলে, দুই বা ততোধিক অনেকগুলো মৌলিক রাশি যখন একত্রিত হয় তখন তাদেরকে কি বলে, লব্ধ রাশি বলে। এবার আমরা শিখবো মৌলিক রাশি সাতটি। মৌলিক রাশি কয়টি, এবার আমরা যেটা শিখবো এটা হলো মৌলিক রাশি কয়টি বলো তো। মৌলিক রাশি সাতটি, মৌলিক রাশি সাতটি। এই সাতটি মৌলিক রাশি, এই সাতটা মৌলিক রাশি দিয়ে সমস্ত রাশিগুলো কি গঠিত। তো সাতটি মৌলিক রাশির মধ্যে এক নাম্বার হলো দৈর্ঘ্য, এক নাম্বার হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্যের ইংরেজি হলো লেন্থ, দৈর্ঘ্যের ইংরেজি কি, লেন্থ। এবার বলো দৈর্ঘ্যের প্রকাশ করা হয় কি দ্বারা। দৈর্ঘ্যের প্রথম অক্ষর যেহেতু এল দ্বারা, এই জন্য দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় এল। দৈর্ঘ্যের ইংরেজি লেন্থ, এর জন্য এটাকে প্রকাশ করা হয় এল দ্বারা। বুঝছো এটা, এই পরে লেখো, তোমরা আগে বুঝো, পরে দেখতে পারবে, এখান থেকেও লিখতে পারবে, ঠিক না, পরে দেখে লিখতে পারবা। রাশি দুই প্রকার, একটা হলো মৌলিক রাশি আর একটা হলো লব্ধ রাশি। মৌলিক রাশি কয়টি, সাতটি। এই মৌলিক রাশি সাতটি দিয়ে সমস্ত রাশি গঠিত। মৌলিক রাশি সাতটি কি, এক নম্বর হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্যের ইংরেজি লেন্থ। দৈর্ঘ্যের প্রকাশ করা হয় কি দ্বারা, এল দ্বারা। দৈর্ঘ্যের প্রকাশ করা হয় এল দ্বারা। এটার একক, দৈর্ঘ্যের একক হলো মিটার, দৈর্ঘ্যের একক হলো মিটার। দৈর্ঘ্যের একক হলো মিটার। দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা ও এল। দৈর্ঘ্যকে প্রকাশ করা এল দ্বারা, দৈর্ঘ্যের একক হলো মিটার, দৈর্ঘ্যের মাত্রাও কি এল, ঠিক আছে। দৈর্ঘ্যের লেন্থ, দৈর্ঘ্যের ইংরেজি লেন্থ প্রকাশ করা এল দ্বারা, মাত্র এল, আর এটার একক হলো মিটার। দুই নম্বরে আমরা যেটা শিখবো ভর, ভরের ইংরেজি হলো মাস, ঠিক না। এই জন্য ভরকে প্রথম অক্ষর যেহেতু এম দ্বারা, ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। ভরের একক হলো কেজি, ভরের একক কি, কেজি, ভরের একক কেজি। আমরা বলি না কোনো একটা বস্তুর ভর কয় কেজি, ভরের একক হলো কেজি। আরেকটা হলো ভরের মাত্রা, যেহেতু এটার প্রকাশ করা এম দ্বারা, এটার মাত্র এম, মাত্র কি এম। তিন নাম্বার হলো সময়, তিন নাম্বার হলো সময়। এখানে দেখো যদিও এগুলো খুব ছোট পড়া, এগুলো দিয়ে বড় কিছু ফিজিক্সের সমস্ত কিছু এগুলো দিয়ে কি গঠিত। যে এগুলোতে ভালো পারবে সে ফিজিক্সের সব কিছুই পারবে। এরকম দেখো সময়, সময়ের ইংরেজি হলো টাইম, সময়ের ইংরেজি কি, টাইম। সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়, বড় এ প্রথম অক্ষর টি না, টি দ্বারা প্রকাশ করা হয়। সময়ের একক হলো সেকেন্ড, সময়ের একক হলো সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। সময়কে, সময়ের মাত্র টি, সময়ের মাত্রা কি টি। তারপর চার নাম্বার, চার নাম্বার কি বলো তো, তোমরা তোমরা বলতে পারো, তোমরা বলবা না, ঠিক আছে, তোমরা বলবা যে দৈর্ঘ্য, ভর, সময়। তারপরে চার নাম্বার, চার নাম্বার হলো তাপমাত্রা, চার নাম্বার হলো কি, তাপমাত্রা। তাপমাত্রার ইংরেজি কি বলো তো, টেম্পারেচার। তাপমাত্রা, তাপমাত্রা, তাপমাত্রার ইংরেজি টেম্পারেচার। তাপমাত্রাকে প্রথম অক্ষর টি না, এটাকেও টি দ্বারা প্রকাশ করা হয়, এটাকেও কি দ্বারা প্রকাশ করা হয়, টি দ্বারা প্রকাশ করা হয়। যদি বলি তাপমাত্রা, তাহলে তাপমাত্রার পরিবর্তে কি লিখবো, টি লিখবো। যদি বলি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের পরিবর্তে এল লিখবা। বরের পরিবর্তে কি লিখবা, এম লিখবা। সময়ের পরিবর্তেও টি লিখবা।
তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? টি দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রা পরিমাপের জন্য অনেকগুলো স্কেল আছে। একটা হলো সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল। আমরা জ্বর মাপার সময় যে স্কেলটা ব্যবহার করি এটা হলো ফারেনহাইট স্কেল। কি স্কেল? ফারেনহাইট স্কেল। ওই যে জ্বর মাপি না আমরা থার্মোমিটার দিয়ে, এগুলোর ভিতরে বিভিন্ন স্কেল ব্যবহৃত হয়। সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রোমার, র্যাঙ্কিন, এই 5টা স্কেল আছে। কয়টা স্কেল? 5টা স্কেল। তার মধ্যে তাপমাত্রা পরিমাপের যে আদর্শ স্কেল, এটার নাম হলো কেলভিন স্কেল। এটার নাম হলো কি স্কেল? কেলভিন স্কেল। এই জন্য তাপমাত্রা, এটার একক হলো কেলভিন। এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়? কে মানে কি? কেলভিন। কে মানে? কেলভিন। বুঝাইতে পারছি? তাপমাত্রার একক হলো কেলভিন। এটা মাত্রা এখন শেখা দরকার নাই। 5 নাম্বার, এখানে দেখো 5 নাম্বার আমরা যেটা শিখবো এটা হলো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিসিটি বা যেটা কারেন্ট, ঠিক না? এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহকে কি দ্বারা প্রকাশ করা হয়? মনে রাখবা, তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহ পরিমাপের একক হলো কি? অ্যাম্পিয়ার। এটার একক হলো অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ বা এই যে কারেন্ট, বিদ্যুৎ কতটুকু প্রবাহিত হইতেছে, এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? আই দ্বারা। আর তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এবার 6 নম্বর যেটা, এটা হলো 6 নম্বর মৌলিক রাশি। কয় নম্বর মৌলিক রাশি? 6 নম্বর মৌলিক রাশি। এটা হলো পদার্থের পরিমাণ। এটা হলো কি? পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণকে এখানে এন দ্বারা প্রকাশ করা যায়, বা এভাবে শুধু পদার্থের পরিমাণ লেখলেও হয়। আর এটার একক হলো মোল। পদার্থের পরিমাণের একক হলো কি? মোল। আর 7 নম্বর যে মৌলিক রাশি, 7 নম্বর মৌলিক রাশি হলো দীপন তীব্রতা। দীপন তীব্রতা। দীপন তীব্রতা এটা হলো, এটার অন্য ভাষায় যেটা বলে আলোক উজ্জ্বলতা। মানে একটা রুমের ভিতরে যে তুমি বাতি জ্বালাইতেছ, এই বাতিটা কতটুকু তোমাকে আলো দিবে, এই আলোক উজ্জ্বলতার এটাকে বলে দীপন তীব্রতা। বুঝাইতে পারছি? এই যেমন এটা একটা লাইট, এই লাইটটা কতটুকু আলো দিবে, এটার উজ্জ্বলতা কেমন হবে, এটাকে দীপন তীব্রতা বলে। এটাকে কি বলে? দীপন তীব্রতা। দীপন তীব্রতাকে স্মল এল আই দ্বারা প্রকাশ করা হয়। দীপন তীব্রতা লুমিনাস ইন্ডেক্স, লুমিনাস ইন্ডেক্সও বলা হয়, এলআই দ্বারা প্রকাশ করা হয়। বা শুধু দীপন তীব্রতা লেখলে হবে। দীপন তীব্রতার একক হলো ক্যান্ডেলা। এটাকে সংক্ষেপে সিডি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? সিডি দ্বারা প্রকাশ করা হয়। দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। দীপন তীব্রতার একক কি? ক্যান্ডেলা। এটা এমসিকিউতে আসতে পারে। এবার দেখো, এই মৌলিক রাশি আমরা 7টা শিখলাম। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। এই 7টা মৌলিক রাশি দিয়ে সমস্ত রাশি গঠিত। এই 7টা মৌলিক রাশিকে কি দ্বারা প্রকাশ করে এটা শিখলাম। এগুলোর এককগুলো শিখলাম, মাত্রাগুলো শিখলাম, ঠিক না? এখানে দেখো, এর মধ্যে তো আশা করি কোশ্চেন আছে। দৈর্ঘ্য, লেন্থ, ভর, মাস, সময়, টাইম, তাপমাত্রা, টেম্পারেচার, তড়িৎ প্রবাহ, এটাকে আই দ্বারা প্রকাশ করা পদার্থের পরিমাণকে, এটার একক হলো মোল। দীপন তীব্রতার একক হলো ক্যান্ডেলা। এবার দেখো, এই দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো দিয়ে তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টা অধ্যায়। কয়টা অধ্যায়? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরকম 4-5টা অধ্যায় প্রথম এই 3টা মৌলিক রাশি দিয়া। তারপরে দেখো এগুলোর সাথে সম্পর্কিত আর কি। তারপরে তাপমাত্রার একটা অধ্যায় আছে তোমাদের, 6ষ্ঠ অধ্যায় হলো তাপমাত্রার অধ্যায়। অর্থাৎ প্রত্যেকটা মৌলিক রাশি দিয়ে এক একটা টপিকস অধ্যায় গঠিত, ঠিক না? তাপমাত্রার একটা অধ্যায় আছে 6ষ্ঠ অধ্যায়। তড়িৎ প্রবাহ, কারেন্টের 3টে অধ্যায় তোমাদের, 10ম অধ্যায়, একাদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায়, 3টে অধ্যায় না? 3টে অধ্যায় হলো বিদ্যুতের অধ্যায়। পদার্থের পরিমাণ, এটা কেমিস্ট্রির 6ষ্ঠ অধ্যায়। কেমিস্ট্রি 6ষ্ঠ অধ্যায়, এটা দিয়ে কেমিস্ট্রির 6ষ্ঠ অধ্যায় গঠিত। দীপন তীব্রতা, আলোর 2টা অধ্যায় আছে, আলোর প্রতিফলন, আলোর কি প্রতিসরণ। এই দুইটার সাথে এই 7 নাম্বার টপিকসটার সম্পর্ক। অর্থাৎ এই মৌলিক রাশি এগুলো দিয়ে আমাদের ফিজিক্সের সমস্ত কিছু ম্যাক্সিমাম, যদিও আধুনিক পদার্থবিজ্ঞান আছে, চৌম্বকীয় বিদ্যা আছে, অর্থাৎ সবগুলোর সাথে এগুলো কিছু না কিছু কি সম্পর্কিত। তো মৌলিক রাশি কয়টি শিখলাম? 7টি। এখন আমরা যেটা শিখবো, মৌলিক রাশি 7টি শিখলাম, ঠিক না? তারপরে আমরা দৈর্ঘ্যের একক দিয়েছি মিটার। দৈর্ঘ্যের একক কি? মিটার। রাশি আবার দিকের উপর ভিত্তি করে রাশি 2 প্রকার। রাশি কয় প্রকার? 2 প্রকার। কার উপর ভিত্তি করে? দিকের উপর ভিত্তি করে রাশি 2 প্রকার। কার উপর? দিকের। কোন দিক? দিকের উপর ভিত্তি করে রাশি 2 প্রকার।
একটা হলো স্কেলার রাশি, একটা কি রাশি? স্কেলার। আরেকটা হলো ভেক্টর রাশি, আরেকটা কি রাশি? ভেক্টর রাশি। তো দিকের উপর ভিত্তি করে রাশি দুই প্রকার, একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? যে রাশিকে প্রকাশের জন্য, যে রাশিকে প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন, শুধু কিসের প্রয়োজন? শুধু মানের প্রয়োজন। যে রাশিকে প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন তাকে কি বলি? স্কেলার রাশি বলে। যেমন আমি যদি উদাহরণ দেই, আব্দুর রহিম এখান থেকে 10 কিলোমিটার পথ যায়, কোন দিকে যায় এটা কি বললাম? শুধু মান বলা থাকলে এটা হলো স্কেলার রাশি। এটা কি রাশি? স্কেলার রাশি। আর ভেক্টর রাশি, যে রাশিকে প্রকাশের জন্য মান ও দিক দুইটাই প্রয়োজন, মান ও দিক দুইটাই প্রয়োজন, তাকে কি রাশি বলে? ভেক্টর রাশি বলে। যেমন আমি বললাম আব্দুল করিম এখান থেকে পূর্ব দিকে 10 কিলোমিটার যায়, তাহলে মানও বললাম, পূর্ব দিকেও বললাম, মান 10 কিলোমিটার বললাম, পূর্ব দিক বললাম, যেটার মানও থাকবে দিকও থাকবে, এটাকে কি রাশি বলে? ভেক্টর রাশি। আমরা শুরু থেকে শুরু করছি, ফিজিক্সের একবারে বেসিক থেকে শুরু করছি, আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা ফিজিক্সের মানে এখান থেকে আমাদের সূত্রগুলোর দিকে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা আগাইব ইনশাল্লাহ। এখানে দেখো স্কেলার রাশি শিখলাম, ভেক্টর রাশি শিখলাম, ঠিক না? এই যে একটু আগে বললাম একক, একক তিন প্রকার। একক কয় প্রকার? তিন প্রকার। তো তোমরা সবাই মনোযোগ দাও, এগুলো কয়েকবার তোমরা বাসায় দেখবা, ঠিক না? একক তিন প্রকার। একক কয় প্রকার? মূলত একক দুই প্রকার। মূলত একক কয় প্রকার? দুই প্রকার। সবাই মনোযোগ দিবা, একক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো পরম একক, একটা কি একক? পরম একক। আর একটা হলো অবিকর্ষীয় একক। কি একক? অবিকর্ষীয় একক। একক দুই প্রকার, একটা হলো পরম একক আর একটা কি একক? অবিকর্ষীয় একক। পরম একক আর একটা কি একক? অবিকর্ষীয় একক। এবার আসো, পরম একক কাকে বলে? যেটার মধ্যে অবিকর্ষ স্তরণ জি আছে, যেটার মধ্যে অবিকর্ষ স্তরণ জি আছে এটা হলো পরম একক। যেটার মধ্যে অবিকর্ষ স্তরণ জি নাই এটা হলো অবিকর্ষীয় একক। এটা ইন্টারে আলোচনা, এটা তোমাদের এসএসসি লেভেলে তেমন নাই, তো এই জন্য এটা আমরা এখন আলোচনা কি করব না। পরম একক মানে জি আছে, অবিকর্ষীয় মানে জি নাই, অবিকর্ষ স্তরণ নাই, এটা মনে রাখো। এটা তোমাদের এসএসসি লেভেলে তেমন কাজে আসবে না, এমনি শিখে রাখলাম আর কি। এবার আসো, একক প্রকাশের পদ্ধতি তিনটি। একক প্রকাশের পদ্ধতি, একক প্রকাশের পদ্ধতি কয়টি? এই একক প্রকাশের পদ্ধতি কয়টি? তিনটি। কি কি বলো তো? বলো। একক প্রকাশের এক নম্বর পদ্ধতি কি? হ্যাঁ, প্রথম হলো এমকেএস। প্রথম কি? এমকেএস। দুই নম্বর হলো সিজিএস। দুই নম্বর হলো সিজিএস। তিন নম্বর হলো এফপিএস। একক প্রকাশের পদ্ধতি কয়টি? তিনটি, এমকেএস, সিজিএস, এফপিএস। এবার আসো, এমকেএস এর পূর্ণরূপ কি বলো তো? এমকেএস এর পূর্ণরূপ হলো মিটার, কেজি, কিলোগ্রাম, সংক্ষেপে আমরা কেজি লিখি। এস মানে কি? সেকেন্ড। অর্থাৎ এমকেএস এর পূর্ণরূপ হলো মিটার, কিলোগ্রাম, সেকেন্ড সিস্টেম। সিজিএস এর পূর্ণরূপ হলো সি মানে সেন্টিমিটার। কি মিটার? সেন্টিমিটার। এটাকে সংক্ষেপে আমরা সিএম লিখি, সেন্টিমিটার। জি মানে গ্রাম, এটাকে সংক্ষেপে জিএম লিখি বা শুধু জি লিখি। আর এস মানে সেকেন্ড। আর এফপিএস এর পূর্ণরূপ হলো এফ মানে ফিট। এফ মানে ফিট, এটাকে আমরা এফটি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? এফটি দ্বারা। ফি মানে পাউন্ড। ফি মানে কি? পাউন্ড। পাউন্ডকে আমরা স্মল এলবি দ্বারা, পাউন্ড স্মল এলবি দ্বারা কি করি? প্রকাশ করি। আর এরপর হলো সেকেন্ড। এরপরে কি? সেকেন্ড। একক প্রকাশের পদ্ধতি তিনটি, একটা হলো এমকেএস, সিজিএস, এফপিএস। মিটার, কেজি, সেকেন্ড, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। এফ মানে ফিট, ফি মানে পাউন্ড, এস মানে সেকেন্ড। ফিট, পাউন্ড, সেকেন্ড, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, মিটার, কেজি, সেকেন্ড। এবার আসো, এই দুইটা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে, ম্যাথমেটিক্যাল টার্মে এই দুইটা সবচেয়ে বেশি কি হবে? ইউজ হবে। আর এই তিন নাম্বার যেটা, তিন নাম্বার যেটা এফপিএস, এটা আমাদের বাস্তব জীবনে সবচেয়ে বেশি কি হয়? ইউজ হয়। যে আমি বলি না তোমরা কয় ফিট লম্বা, তোমার উচ্চতা কয় ফিট, ঠিক না? এরকম এটা আমাদের বাস্তব জীবনে ইউজ হয়। জায়গা জমিন পরিমাপ করা হয়, যে আমাদের বাংলাদেশে যে সিস্টেম, জায়গা জমিন ফিটে হিসাব করা হয়, স্কোয়ার ফিটে কি করা হয়? হিসাব করা হয়। পাউন্ড, আমরা বলি না এক পাউন্ড কেক নিয়ে আসো, এক পাউন্ড কেক কি নিয়ে আসো, এক এক কেজিতে কত পাউন্ড? এক কেজিতে 2.205 পাউন্ড। কত পাউন্ড? অর্থাৎ এখানে দেখো 2.205 পাউন্ডে মাত্র 1 কেজি হয়। তোমরা যদি 2 পাউন্ড থেকে একটু বেশি কেক কিনো তাহলে এটার ওজন কত কেজি হবে? 1 কেজি হবে।
এই ধরো এগুলো আমাদের বাস্তব জীবনে বেশি ব্যবহৃত হয়। আর এমকে সিজিএস আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে সবচেয়ে বেশি কি হয়, ইউজ হয়। এখন ধরো তোমাদের উদাহরণ দিলাম, তোমাদের একটা মান আছে মিটারে, একটা মান আছে কি মিটারে, মিটার থেকে আরেকটা মান আছে গ্রামে, একটা আছে এমকেসে আর একটা আছে, এই কথা বলো কেন, একটা আছে এমকেসে আর একটা হলো সিজিএসে। তো তোমার কি করতে হবে, হয় দুইটা মান এমকেসে রাখতে হবে অথবা দুটো মান সিজিএসে রাখতে হবে। মিটার এটা গ্রাম থেকে কেজিতে নিয়ে যাইবা, অথবা মিটারকে সেন্টিমিটারে নিয়ে আসবা। বুঝাইতে পারছি? যখন মিটার থাকবে তখন কেজিতে আনবা, অথবা সেন্টিমিটারে রাখলে গ্রামে রাখতে হবে। যে কোনো এক এককে নিয়ে ম্যাথগুলো কি করতে হবে, সমাধান করতে হবে। বুঝাইতে পারছি? যদি তোমার ধরো মান দিছে একটা মিটার আর একটা মান দিল গ্রামে, তো গ্রাম রে কেজিতে নিবা, অথবা মিটার রে সেন্টিমিটার না, দুইটা এক একক বানাইবা। বুঝাইতে পারছি? আর একটা হলো আন্তর্জাতিক একক। কি একক? তোমাদের বইয়ের ভিতরে দেখবা এএসআই ইউনিট লেখা। কি লেখা? এএসআই ইউনিট। এটাকে আন্তর্জাতিক পদ্ধতি বলে। কি বলে? আন্তর্জাতিক পদ্ধতি, যেটাকে বাংলা ভাষায় বলে স্ট্যান্ডার্ড অফ ইন্টারন্যাশনাল, ঠিক না? বা আন্তর্জাতিক পদ্ধতি, স্ট্যান্ডার্ড অফ ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক পদ্ধতি। তো এবার বলো আন্তর্জাতিক পদ্ধতি আবার কোনটা? এখানে তিনটা পদ্ধতির মধ্যে যেটা স্বীকৃতি হয়েছে আন্তর্জাতিকভাবে, এটার নামে হলো আন্তর্জাতিক পদ্ধতি। এটার নামে হলো কি? আন্তর্জাতিক পদ্ধতি। এই কথা বলো কেন, বুঝতেছো না? সবাই মনোযোগ দাও। আমরা ধাপে ধাপে আস্তে আস্তে, এখন আমরা একবারে শুরু থেকে শুরু করছি, ধাপে ধাপে আমরা একবারে হাই লেভেলে যাবো ইনশাল্লাহ। মনোযোগ দাও সবাই। এই এখন আমরা যেটা শিখব, আমাদের ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম হলো স্থিতি এবং গতি। গতিবিদ্যা না, বা ডাইনামিক্স। ডাইনামিক অর্থ গতি, আর স্ট্যাটিক মানে স্থিতি। এটাই তো আমাদের ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়। তো আমরা এবং গতি এবং স্থিতি নিয়ে আলোচনা করব। স্থিতি কি আর গতি কি, স্থিতি কি গতি কি, বুঝতে পারছি? এবার আসো, স্থিতি কি? স্থিতি কি বলতো? স্থিতি হলো কোন একটা বস্তু স্থির আছে, এটাকে আমরা স্থিতি বলি না? কোন একটা বস্তু যখন স্থির থাকে তাকে আমরা কি বলি? স্থিতি বলি। যদি পরীক্ষায় সে স্থিতি কি, তোমরা কি লিখবা? পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তু নির্দিষ্ট জায়গায় স্থির থাকে, আশেপাশের সাপেক্ষে কোনো বস্তু যদি নির্দিষ্ট অবস্থানে থাকে, তার অবস্থানের পরিবর্তন না ঘটায়, তাহলে তাকে কি বলে? স্থিতি বলে। বুঝাইতে পারছি? ধরো এইটা, এটা আশেপাশে সবকিছু সাপেক্ষে এটা যেখানে আছে এখানে দাঁড়ায় আছে না, যেখানে আছে এখানেই দাঁড়ায় আছে, অর্থাৎ এটা স্থিতি। তার এই অবস্থাকে কি বলে? স্থিতি বলে। তো এটা সংজ্ঞা কিভাবে লিখবা? পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তু নির্দিষ্ট জায়গায় স্থির থাকে, তার অবস্থানের পরিবর্তন না ঘটায়, তাকে স্থিতি বলে। তাকে কি বলে? স্থিতি বলে। 2 নম্বরের যেটা শিখবো এটা হলো গতি। গতি কাকে বলে? পারিপার্শ্বিকের সাপেক্ষে, আগের মতোই পারিপার্শ্বিকের সাপেক্ষে। এই পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু যখন তার অবস্থানের পরিবর্তন ঘটায়, যখন তার অবস্থানের পরিবর্তন ঘটায়, পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু যখন তার অবস্থানের পরিবর্তন ঘটায় তাকে গতি বলে। তাকে কি বলে? গতি বলে। তোমরা কিন্তু থিওরি ক খ পরীক্ষা যে নিয়েছে, ক খ, এই ক খতে কিন্তু মার্ক উঠাইতে পারো নাই। স্থিতি হলো পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু যদি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে তাকে স্থিতি বলে। আর পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু যখন তার অবস্থানের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? গতি বলে। ধরো কোন একটা বস্তু এখান থেকে তার অবস্থানের আমি পরিবর্তন ঘটাইছি না, এটা হলো তার গতি। এটা হলো কি? গতি। এবার আসো গতির বিভিন্ন প্রকারভেদ আমরা শিখব। গতির অনেকগুলো প্রকারভেদ আছে। এই যে দেখো, 1 নম্বর হলো সরল রৈখিক গতি। দেখি বলো তো সরল রৈখিক গতি কি? ছেলেদের মধ্যে কে বলতে পারবা সরল রৈখিক গতি? বলো সরল রৈখিক গতি কাকে বলে? পারো না? তাহলে কথা বলো কেন, মনোযোগ দাও। সরল রৈখিক গতি, তারপরে যেটা শিখবে এটা হলো ঘূর্ণন গতি। কি গতি? ঘূর্ণন গতি। তার নাম পরে যেটা, এটা হলো চলন গতি। কি গতি? চলন গতি। তারপরে যেটা শিখবো এটার নাম হলো পর্যায়বৃত্ত গতি। কি গতি? পর্যায়বৃত্ত গতি। এ কথা বলো না। 5 নাম্বার হলো সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি। মনোযোগ দাও।
এক নম্বর হলো সরলরৈখিক গতি, 2 নম্বর ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, সরলীস্পন্দন গতি। এই কয়েকটা গতি সম্পর্কে আমরা আজকে শিখব, ঠিক না? গতি অনেক গতি আছে, যেমন দ্বিমাত্রিক গতি আছে, এগুলো তোমাদের ইন্টার লেভেল আলোচনা এখানে নাই। কয়টা বাজে? 10:25। তোমাদের আজকে ক্লাস 11টা পর্যন্ত, হ্যাঁ বলে দিছি আগেই। এখানে দেখো সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি কাকে বলে বলো তো? কোনো বস্তু যদি সরলরেখা বরাবর চলে তাহলে তার গতিকে সরলরৈখিক গতি বলে। সরলরেখার ইংরেজি নাম হলো স্ট্রেট লাইন। কি লাইন? সরলরেখা নিয়ে ইন্টারে একটা অধ্যায় আছে। ইন্টারের একটা ম্যাথমেটিক্সের অনেক বড় একটা অধ্যায়, নাম হলো সরলরেখা। অধ্যায়ের নাম কি? সরলরেখা। তোমাদের ইয়েতে আছে কিনা, হায়ার ম্যাথে একটা অধ্যায় আছে না, স্থানাঙ্ক। এখানে দেখবে সরলরেখার ম্যাথগুলো আছে। তো এখানে দেখো সরল রেখা, সরল রেখা মানে সোজা রেখা বা সোজা পথ। সোজা রেখা বা সোজা পথ। কোনো বস্তু যদি সোজা রেখা বা সোজা পথে চলে তাহলে তার গতিকে সরলরৈখিক গতি বলে। বুঝাতে পারছি? কোনো বস্তু যদি কোনো বস্তু যদি কোনো বস্তু কোনো বস্তু যদি সোজা পথে চলে, সোজা পথে অতিক্রম করে, কোনো বস্তু যদি সোজা পথ অতিক্রম করে বা সোজা পথে চলে তাহলে তার গতিকে সরলরৈখিক গতি বলে। 2 নম্বর ঘূর্ণন গতি। 2 নম্বর কি গতি? ঘূর্ণন গতি। মনোযোগ দাও, নিজের ভাষায় এগুলো লিখবা। সরলরৈখিক গতি হলো কোনো বস্তু যদি সোজা পথে অতিক্রমশীল হয় বা চলমান হয় তাহলে তার গতিকে সরলরৈখিক গতি বলে। 2 নম্বর যেটা শিখবো ঘূর্ণন গতি। কি গতি? এই যেমন পাখা, তুমি সামনেটা দাও, যেমন পাখা ধরো, এটা একটা উদাহরণ দিলাম, এই পাখা, ঠিক না? এটা এটা একটা নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট একটা বিন্দুর চতুর্দিকে সমানভাবে চতুর্দিকে এভাবে ঘুরতে থাকে না, এটাই হলো ঘূর্ণন গতি। এটা কি গতি? ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কাকে বলে? ঘূর্ণন গতি কাকে বলে? কোনো একটা নির্দিষ্ট বিন্দুর চতুর্দিকে, কোনো একটা নির্দিষ্ট বিন্দুর চতুর্দিকে সমান দূরত্বে কোনো বস্তু যদি ঘুরতে থাকে তার গতিকে ঘূর্ণন গতি বলে। লিখে দিব, কোনো একটি নির্দিষ্ট বিন্দুর চতুর্দিকে, এই যে একটা নির্দিষ্ট বিন্দু, এটা চতুর্দিকে ঘুরে না? নির্দিষ্ট বিন্দুর চতুর্দিকে, কোনো একটা নির্দিষ্ট বিন্দুর চতুর্দিকে, কোনো একটি নির্দিষ্ট বিন্দুর চতুর্দিকে সমান দূরত্বে মানে এখান থেকে নির্দিষ্ট বিন্দুর চারদিকে সমান দূরত্বে পর্যায়ক্রমে বারবার, পর্যায়ক্রমে মানে কি? বারবার আবর্তিত হলে, বারবার কি হলে? আবর্তিত হলে তার গতিকে কি বলে? ঘূর্ণন গতি বলে। ঘূর্ণন গতি বলে। কোনো একটি নির্দিষ্ট বিন্দুর চতুর্দিকে, একটা নির্দিষ্ট বিন্দুর চতুর্দিকে সমান দূরত্বে, যেমন পাখাটা ঘুরে, যেমন একটা নির্দিষ্ট কেন্দ্র থাকে, এটা চারদিকে সমান দূরত্বে, কি বলো? একদিকে বেশি আরেকদিকে কম, এরকম নাকি? চারিদিকে সমান দূরত্বে ঘুরে। এখান থেকে ধরো এই একটা সমান একটা দূরত্বে চারিদিকে এভাবে পর্যায়ক্রমে মানে বারবার, পর্যায়ক্রমে মানে কি? বারবার আবর্তিত হয় মানে ঘুরতে থাকে, তাহলে তার গতিকে ঘূর্ণন গতি বলে। বুঝাইতে পারছি? কোনো একটা বস্তু নির্দিষ্ট একটা বিন্দু, এই নির্দিষ্ট একটা বিন্দুর চারদিকে, কয় দিকে? চতুর্দিকে সমান দূরত্বে, চতুর্দিকে সমান দূরত্বে পর্যায়ক্রমে বারবার যদি ঘুরে তাহলে তার গতিকে ঘূর্ণন গতি বলে। পারবা পরীক্ষা আসলে? ঘূর্ণন গতি কাকে বলে পরীক্ষা আসে কিন্তু ক নম্বরে, বা ঘূর্ণন গতি ব্যাখ্যা করো খ নম্বরেও আসে। 3 নম্বরে যেটা আমরা শিখবো এটার নাম হলো চলন গতি। কি গতি? চলন গতি। এবার চলন গতি কাকে বলে বলো তো? চলন গতি যেমন একটা গাড়ি যখন চলে তখন তার চাকা যেদিকে মুভ করে পুরো বডিটা ওইদিকে মুভ করে না? চাকা যদি এদিকে যায় বডি কি ওইদিকে যায়? চাকা যেদিকে পুরো বডি কি ওইদিকে। চলন গতির সংজ্ঞাটা হলো কোনো বস্তুর কোনো বস্তু যদি এমনভাবে গতিশীল হয়, এমনভাবে গতিশীল
হয় যে তার সকল কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, সমান দূরত্ব কি করে অতিক্রম করে, তাহলে তার গতিকে চলন গতি বলে। তার গতিকে কি বলে? চলন গতি বলে। এবার বলো চলন গতি কাকে বলে? মনোযোগ দাও। কোনো বস্তু যদি এমনভাবে গতিশীল হয় যে তার সকল কণা, এখানে দেখো চাকাটা যেদিকে ঘুরবে পুরো বডি কি ওইদিকে যাবে না? তার সকল কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। এবার বলো এই চাকাটা যেদিকে যাবে, ঠিক না? চাকাটা যেদিকে যাবে পুরো বডিটা ওইদিকে যাবে। কোনো বস্তু যদি এমনভাবে গতিশীল হয় যে তার সকল কণা, তার কি সকল কণা অর্থাৎ পুরো বডি একই টাইমে একই দিকে যাবে। চাকা যেদিকে যায় পুরো বডি একই টাইমে একই দিকে মুভ করে না? একই টাইমে একই দিকে একই দূরত্ব কি করে অতিক্রম করে, তাহলে তার গতিকে কি বলে? চলন গতি বলে। বুঝাইতে পারছি? কোনো বস্তুর গতি যদি এমন হয় যে তার পুরো বডি একই টাইমে একই দিকে যায়, তাহলে তার গতিকে কি বলে? চলন গতি বলে। এটা হইল দোনো। এবার আসো তারপর আমরা যেটা শিখবো এটা হলো পর্যায়বৃত্ত গতি। কি গতি? পর্যায়বৃত্ত গতি। মনোযোগ দাও, পর্যায়বৃত্ত গতি মোস্ট ইম্পর্ট্যান্ট, যে কোনো একটা পরীক্ষা আসতে পারে, যে কোনো একটা পরীক্ষা পাইবা পর্যায়বৃত্ত গতি কাকে বলে। এই তিনটা আমরা মুছে দেই। এখন আমরা যেটা শিখবো এটার নাম কি গতি বলো তো? এখন আমরা যেটা শিখবো এটার নাম হলো পর্যায়বৃত্ত গতি। কি গতি? পর্যায়বৃত্ত গতি। দেখো পর্যায়বৃত্ত গতি কাকে বলে? যখন পাখাটা ঘুরে, যখন পাখাটা ঘুরে, এখানে একটা বিন্দু কল্পনা করো, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু কল্পনা করো। যখন পাখাটা ঘুরে একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুগুলো, এগুলো নির্দিষ্ট বিন্দুগুলো, এখানে দেখো এখান থেকে ঘুরা এখানে আসতে যদি 1 সেকেন্ড লাগে, এরপরে আবার আসতে 1 সেকেন্ড, আবার আসতে 1 সেকেন্ড, একটা নির্দিষ্ট সময় পর পর ঘুরে না? কি বলো? এখান থেকে যদি প্রথমে আসতে 1 সেকেন্ড, ধরো পাখাটা যখন জোরে ঘুরতেছে, তখন এখান থেকে এখানে আসতে যত সময় লাগবে একই টাইমে বারবার ঘুরতেছে, এখান থেকে একবার 1 সেকেন্ড, আবার ঘুরতে 1 সেকেন্ড, আবার ঘুরতে 1 সেকেন্ড, একটা নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দু দিয়ে বারবার যখন আবর্তন করে, তার গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। বুঝছো বিষয়টা? কোনো বস্তু যদি এমনভাবে গতিশীল হয় যে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে, একটি নির্দিষ্ট বিন্দু, একটি বিন্দু দিয়ে, মানে এই বিন্দু দিয়ে নির্দিষ্ট সময় পর পর ঘুরে আসতে একটা সময় লাগবে না? নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট পর্যায়কাল, পর্যায়কাল পর পর, পর্যায়কালে নির্দিষ্ট, এখানে দেখো একটি বিন্দু দিয়ে নির্দিষ্ট পর্যায়কালে, মানে এ পর্যায়কাল কাকে বলে? এখান থেকে একবার ঘুরে যখন আগের জায়গায় আসবে এটাকে বলে এক পর্যায়কাল। কয় পর্যায়কাল? এক পর্যায়কাল। পর্যায়কাল কাকে বলে? ধরো একটা পাখা ঘুরতেছে, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে ঘুরে যখন আবার আগের জায়গায় পৌঁছবে এটাকে এক পর্যায়কাল বলে। কি পর্যায়কাল বলে? এক পর্যায়কাল। পরীক্ষা আসতে পারে পর্যায়কাল কাকে বলে। পরীক্ষা যদি আসে পর্যায়কাল কাকে বলে কি বলবা? কোনো একটা বিন্দু থেকে কোনো বস্তু যখন ঘুরে আবার পূর্বের অবস্থানে আসে তাকে এক পর্যায়কাল বলে। বুঝাইতে পারছি? কোনো একটা বিন্দু থেকে কোনো বস্তু ঘুরতে ঘুরতে যখন আগের অবস্থানে আসতে যে সময়টা লাগে এই সময়টাকে কি বলে? কাল মানে সময় না? কাল মানে কি? সময়। কোনো একটা বস্তু একটা বিন্দু থেকে ঘুরে আবার আগের জায়গায় আসতে যে সময় লাগে এই সময়কে কি বলে? পর্যায়কাল বলে। বুঝাইতে পারছি? কোনো একটা বিন্দু থেকে ঘুরে আবার আগের জায়গায় আসতে যে সময় লাগে এই সময়কে পর্যায়কাল বলে। তো পর্যাবৃত্ত গতি কাকে বলে? একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর বা নির্দিষ্ট পর্যায়কালে, নির্দিষ্ট সময় পর পর মানে নির্দিষ্ট পর্যায়কালে কোনো বস্তু আবর্তন করলে, কোনো বস্তু আবর্তন করলে তার গতিকে, আবর্তন মানে ঘুরলে, তার গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। তার গতিকে কি বলে? পর্যায়বৃত্ত গতি বলে। একটি বিন্দু দিয়ে কোনো বস্তুর গতি যদি এমন হয়, এটাকে লিখবা এমন হয় যে একটি বিন্দু দিয়ে নির্দিষ্ট পর্যায়কালে কোনো বস্তু আবর্তন করলে, মানে নির্দিষ্ট পর্যায়কালে বারবার বারবার বা পর্যায়ক্রমে
পর্যায়ক্রমে কোনো বস্তু আবর্তন করলে তার গতিকে পর্যাবৃত্ত গতি বলে। পারবা বিষয়টা? একটি বিন্দু দিয়ে নির্দিষ্ট পর্যায়কালে মানে নির্দিষ্ট সময় পর পর পর্যায়ক্রমে মানে বারবার এভাবে কোনো বস্তু যখন ঘুরতে থাকে, আবর্তন করতে থাকে, তার গতিকে পর্যাবৃত্ত গতি বলে। পর্যাবৃত্ত গতি আর ঘূর্ণন গতি দুইটা প্রায় কাছাকাছি, ঠিক না? দুইটা প্রায় কাছাকাছি। এবার দেখো, এখন আমরা যেটা শিখবো এটার নাম হলো সরল স্পন্দন গতি। এটার নাম কি গতি? সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি এক বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। সরল স্পন্দন গতি কি? সরল স্পন্দন গতি এক বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। পরীক্ষা যদি আসে যে সরল স্পন্দন গতি কার মতো, ঠিক না? পর্যাবৃত্ত গতি। আগে যেটা শিখছি পর্যাবৃত্ত গতির মতো। কার মতো? পর্যাবৃত্ত গতির মতো। সরল স্পন্দন গতি এক বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। এবার আসো, সরল স্পন্দন গতি কাকে বলে? একটা দোলনা দেখছো না তোমরা? এখানে দেখো দোলনা, বা এটাকে একটা সরল দোলকও বলতে পারো। কি বলতে পারো? সরল দোলক। মানে দোলনার মতোই। সরল দোলকটা কার মতো? দোলনার মতো। ওই যে গড়ির ভিতরে দেখো না এভাবে ঘুরে, দেখছো না? এটা ওই যে দেওয়াল গড়ি যেগুলো, এগুলোর ভিতরে যেটা ঘুরতে থাকে, মনে করে এটা একটা সরল দোলক। এটা একটা কি দোলক? সরল দোলক। তো এই সরল দোলক বা দোলনার মতো দোলনাটা ভাবতে পারো যে দোলনাতে তুমি কি করো বলো তো? এখান থেকে যখন কোনো বস্তুর উপরে উঠে ছাড়া দাও, তখন এটা এমনি এমনি বারবার দোলতে থাকে না? বারবার দোলতে থাকে। কিন্তু আগে যে পর্যাবৃত্ত গতি শিখলাম, পর্যাবৃত্ত গতি চতুর্দিকে ঘুরে, চারদিকে এমনি ঘুরে। কিন্তু সরল স্পন্দন গতি কোন একটা বিন্দুর দুই দিকে ঘুরে। কয় দিকে ঘুরে? দুই দিকে ঘুরে। তো সরল স্পন্দন গতি কাকে বলে? কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটা একটা নির্দিষ্ট বিন্দুর দুই দিকে আবর্তনশীল হয়। কয় দিকে? দুই দিকে নির্দিষ্ট পর্যায়কাল পরপর, মানে একই নির্দিষ্ট পর্যায়কাল পরপর একটি বিন্দু দুই দিকে আবর্তনশীল হয়, তার গতিকে সরল স্পন্দন গতি বলে। পারবা না লিখতে হবে? কোনো বস্তুর গতি যদি এমন হয়, প্রথমে লিখবা কোনো বস্তুর গতি যদি এমন হয় একটা নির্দিষ্ট বিন্দুর কয় দিকে? একটা নির্দিষ্ট বিন্দুর দুই দিকে নির্দিষ্ট সময় পর পর বারবার কি করে? আবর্তন করে, তাহলে তার গতিকে সরল স্পন্দন গতি বলে। একটা নির্দিষ্ট বিন্দুর কয় দিকে? দুই দিকে বারবার যদি এভাবে আবর্তন করে, তার গতিকে সরল স্পন্দন গতি বলে। এই যে এটাকে বলে কার্যকরী দৈর্ঘ্য। এখান থেকে যে এটাকে বলে ভব। এটাকে কি বলে? একটা গোলক না? এটাকে অন্য ভাষায় বলে ভব। কি বলে? আর এখান থেকে এটার যে দূরত্ব, এটাকে বলে কার্যকরী দৈর্ঘ্য। কি বলে? কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? এল দ্বারা। মনোযোগ দাও। এখানে দেখো, দোলনাটা যখন দোলবে বা ঘুরবে, বা সরল দোলকটা যখন দুলবে, তখন এখান থেকে এখানের দূরত্ব, এখান থেকে এখানের দূরত্ব, আর এটা থেকে এখানের দূরত্ব, তিনটা দূরত্ব সেম। তিনটা দূরত্ব কি? সমান। এ মনোযোগ আছে তোমাদের? এখানে দেখো তিনটা দূরত্ব সমান। তো কোনো বস্তুকে যখন উপরে উঠাইবা, তখন এখান থেকে যখন ছাইড়া দিবা, দেখো এটা যখন নিচে পড়বে আস্তে আস্তে তার বেগ বাড়তে থাকবে না? উপর থেকে যখন ছাইড়া দিবা খুব দ্রুত নিচে পড়বে না? এখান থেকে ছাড়লে খুব দ্রুত এভাবে ব্যাগ আস্তে আস্তে বাড়তে 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 এখানে এসে ব্যাগটা সর্বোচ্চ হবে। এখানে ব্যাগটা কি হবে? সর্বোচ্চ হবে। এই তোমরা কথা বলো কেন? কোনো বস্তুকে যখন এখান থেকে চারা দিবা, তখন যত নিচে নামবে তত ব্যাগ বাড়তে থাকবে। ব্যাগ বাড়তে বাড়তে এখানে এসে ব্যাগ কি হবে? সর্বোচ্চ হবে। তারপরে যখন উপরে উঠবে দেখবা ব্যাগটা আবার কমে যাবে, ঠিক না? কমতে 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 এখানে এসে ব্যাগটা শূন্য হয়ে যাবে। এখানে ব্যাগ কি হবে? শূন্য হবে। এখানে ব্যাগ শূন্য যদি না হইতো, তাহলে এটা আরো উপরে উঠতো, আরো উপরে উঠতো। অর্থাৎ এখানে ব্যাগ কি হয়ে যাবে? শূন্য হবে। শূন্য হয়ে আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। এখানে ফিরে আসা যখন উপর থেকে আবার নিচে পড়বে, আবার ব্যাগ বাড়তে বাড়তে এখানে ব্যাগ সর্বোচ্চ হবে। ব্যাগ কি হবে? সর্বোচ্চ হবে। আবার যখন উপরে যাবে ব্যাগ কমতে কমতে এখানে এসে আবার ব্যাগ শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে আবার যখন নিচে পড়বে আসবে, ব্যাগ বাড়তে থাকবে। অর্থাৎ সর্বোচ্চ পয়েন্টে, কি পয়েন্টে? সর্ব উপরের পয়েন্টে ব্যাগ শূন্য, আর সর্বনিচের পয়েন্টে ব্যাগ সর্বোচ্চ। আর এই বিন্দুকে বলে সাম্যাবস্থা পয়েন্ট। কি বলে? এগুলো মনে রাখো, সাম্যাবস্থা বিন্দু। এখানে ব্যালেন্স করে, উপর থেকে যখন সারবা এখানে এসে ব্যালেন্স হবে, ব্যাগ সর্বোচ্চ হবে, তারপরে আবার উপরে উঠে এখানে শূন্য হয়ে যাবে, আবার পড়বে। এখানে এই বিন্দুকে বলে সাম্যাবস্থা বিন্দু।
দেখো তোমরা মনোযোগ দিতেছো না, আমি বলতেছি আমার কষ্ট হইতেছে না, কিন্তু তোমরা দেখতেও মনে হয় কষ্ট হইতেছে নাকি? মনোযোগ দাও। এখন আমরা সূত্রগুলো প্রমাণ সূত্রের দিকে যাব। হ্যাঁ, যাও, যাদের প্রয়োজন তারা চলে যাও, সমস্যা নেই। এখানে দেখো, এখন আমরা যেটা শিখবো এটা হলো দূরত্ব। এটা কি দূরত্ব? বলো তো দূরত্ব কাকে বলে? দূরত্ব কাকে বলে বলো তো? দূরত্ব হলো পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু যতটুকু পথ যায় তাকে তার কি বলে? দূরত্ব বলে। পারিপার্শ্বিকের সাপেক্ষে, পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু যতটুকু পথ অতিক্রম করে, যতটুকু পথ কি করে? অতিক্রম করে, তাকে দূরত্ব বলে। তাকে কি বলে? দূরত্ব বলে। মানে আশেপাশের সাপেক্ষে কোনো বস্তু যতটুকু পথ যাবে তাই হলো দূরত্ব। ক নাম্বার আসতে পারে? পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু যতটুকু পথ অতিক্রম করে তাকে কি বলে? দূরত্ব বলে। দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এস দ্বারা প্রকাশ করা হয়। দূরত্বের একক হলো মিটার। দূরত্বের একক কি? মিটার। দূরত্বের মাত্রা হলো এল, মনে রাখবা। পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু যতটুকু পথ অতিক্রম করে তাকে দূরত্ব বলে। আশেপাশের সাপেক্ষে কোনো একটা বস্তু যতটুকু যাবে এটাই তার দূরত্ব। এটাই তার কি? দূরত্ব। দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এস দ্বারা প্রকাশ করা হয়। আর দূরত্বের একক হলো মিটার। একক কি? মিটার। যে বলে না সে কয় মিটার গেছে, ঠিক না? আর মাত্রা, দূরত্বের মাত্রা হলো দৈর্ঘ্যের মাত্রা। দৈর্ঘ্যের মাত্রা এল না, এই জন্য দূরত্বের মাত্রা এল। তো এবার আসো, দূরত্ব তোমরা শিখছো, তারপরে তোমরা সরণ বলো। সরণ কি হবে? এবার বলো তো, দূরত্ব স্কেলার রাশি না ভেক্টর রাশি? দূরত্ব, দূরত্ব একটা কি রাশি? স্কেলার রাশি। দূরত্ব স্কেলার রাশি। কি রাশি? পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু যতটুকু পথ অতিক্রম করে তাকে কি বলে? দূরত্ব বলে। দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। দূরত্বের একক হলো মিটার, এটার মাত্রা এল, এটা স্কেলার রাশি, মনে রাখতে হবে। এটার কোনো দিক আছে? এটাতে কোনো দিকের কথা বলা হয়েছে? বলছে যতটুকু পথ যায়, যতটুকু পথ যাবে এটাই তার দূরত্ব। কোন দিকে যাবে এটা কি বলছে? বলে নাই। শুধু মান থাকলে এটাকে স্কেলার রাশি বলে। কি রাশি বলে? স্কেলার। আর সরণ কাকে বলে? পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু, এখানে শুধু নির্দিষ্ট দিকটা অ্যাড হবে। কি অ্যাড হবে? নির্দিষ্ট দিক। পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটুকু পথ অতিক্রম করে তাকে কি বলে? সরণ বলে। বুঝাইতে পারছি? ধরো আমি 10 কিলোমিটার পথ গেলাম, এটা আমার দূরত্ব, কিন্তু নির্দিষ্ট দিকে যতটুকু যাব এটা হলো আমার সরণ। বুঝছো? যদি বলে আব্দুল করিম এখান থেকে 10 কিলোমিটার পূর্ব দিকে যায়, দিক বইলা দিলে পথের মানও থাকবে, দিকও থাকবে, এটা হলো সরণ। এটা কি? সরণ। তো সরণ কি রাশি? ভেক্টর রাশি। সরণ কি রাশি? ভেক্টর রাশি। কয়টা বাজে? 45। এখানে দেখো, সরণ এক কি রাশি? দূরত্ব স্কেলার রাশি, আর সরণ কি রাশি? ভেক্টর রাশি। সরণ ভেক্টর রাশি। এবার আসো, দূরত্ব সরণের যদি পার্থক্য আসে আর বাকি সব ঠিক থাকবে। দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়, সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। দূরত্বের একক মিটার, সরণের একক মিটার। দূরত্বের মাত্রা এল, সরণের মাত্রা এল। শুধু এটাই স্কেলার, এটা কি? ভেক্টর, কারণ এটার দিক নাই, এটার দিক আছে। এবার আসো, দূরত্ব আর সরণের পার্থক্য আসে। বলো তো দূরত্ব আর সরণের পার্থক্য কি লিখবা? দূরত্ব এবং সরণের পার্থক্য কি? দূরত্ব আর সরণের পার্থক্য হলো, প্রথমে সংজ্ঞাটা দিবা, তারপর 2 নম্বরে লিখবা এটা স্কেলার, এটা ভেক্টর। এটা স্কেলার, এটা ভেক্টর। 3 নম্বরে যেটা লিখবা, এটা তো কোনো দিক নাই, এটার কোনো কি নাই? দিক নাই। সরণের দিক কি? সরণের দিক হলো আদি বিন্দু থেকে, কি বিন্দু? আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত, শেষ বিন্দু পর্যন্ত দূরত্ব। শেষ বিন্দু পর্যন্ত সরল রৈখিক দূরত্ব। কি দূরত্ব? সরল রৈখিক দূরত্ব। মনোযোগ দাও।
সরণ এটার দিক আছে, এই সরণের দিক হলো আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত কি দূরত্ব? সরলরৈখিক দূরত্ব। এবার দূরত্ব আর সরণের একটা উদাহরণ দেই, মনোযোগ দাও। সবাই বুঝো, হ্যাঁ? দূরত্বের কোনো দিক নাই, আর সরণের দিক হলো আগের বিন্দু থেকে লাস্টের বিন্দু পর্যন্ত দূরত্ব। ধরো এটা একটা এটা একটা আঁকা বাঁকা পথ, ঠিক না? এ কোনো বস্তু এখান থেকে রওনা দিছে, কোথায় থেকে রওনা দিছে? এখান থেকে রওনা দিয়ে এখানে আসছে, এখানে 1 কিলোমিটার, কয় কিলোমিটার? এখানে আসছে 2 কিলোমিটার, কয় কিলোমিটার? এখানে 3 কিলোমিটার, এখানে 4 কিলোমিটার পথ, এখানে 5 কিলোমিটার, এখানে 6 কিলোমিটার, এখানে ধরো 7 কিলোমিটার। তুমি ধরো সাইকেল চালায়, একজন সাইকেল চালক এখান থেকে ঘুরে এখানে আসছে, তাহলে সে কয় কিলোমিটার গেছে? 7 কিলোমিটার গেছে না? তাহলে তার দূরত্ব হলো 7 কিলোমিটার। দূরত্ব কয় কিলোমিটার? 7 কিলোমিটার। দূরত্ব 7 কিলোমিটার। বুঝছো? দূরত্ব কাকে বলে? কোনো বস্তু যতটুকু আশেপাশের সাপেক্ষে যতটুকু পথ যাবে তাই দূরত্ব, যতটুকু পথ যাবে তাই দূরত্ব। তাহলে দূরত্ব টোটাল কত? 7 কিলোমিটার গেছে না? এটার তো কোনো দিক নাই, যেদিকে যাবে মোট 7 কিলোমিটার গেছে, দূরত্ব হলো 7 কিলোমিটার। বুঝাইতে পারছি? আর সরণ কত এটার বলো তো? সরণও তো দিক আছে, সরণ তো এই একবার এদিকে একবার এদিকে, এই মাপগুলো নেওয়া যাবে না। সরণের দিক আছে, সরণের দিক হলো শুরু ছিল এখানে, শেষ হয়েছে কোথায়? এখানে। আমরা জানি সরণের দিক হলো আদি বিন্দু থেকে, আদি বিন্দু তো এটা, এটা থেকে শেষ বিন্দু কোথায়? এটা। এই আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এটা হলো সরণ। তো তুমি ধরো এনডি একটা পথ আছে, ছোট পথ, সোজা পথ, এটার মান হলো 1 কিলোমিটার, এটার মান হলো 2 কিলোমিটার, মানে এখান থেকে এনতাই মাইপা দেখছো 2 কিলোমিটার, তাহলে সরণ হবে 2 কিলোমিটার। সরণ হবে কত? সরণ 2 কিলোমিটার। আবার বলি, কোন বস্তু ঘুরে ঘুরে যত কিলোমিটার যায় এটা হলো দূরত্ব, আর সোজা পথে যেটা যাবে এটা হলো তার সরণ, ঠিক না? দূরত্ব 7 কিলোমিটার, সরণ হলো 2 কিলোমিটার। এবার ধরো তোমাদেরকে যদি একটা বৃত্তাকার মাঠ, ওদিন এমসিকিউটা দিছিলাম, তোমরা ভুল করছো অনেকে। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু আর ডি বিন্দু। এবার বলো তো কোন বিন্দুতে সরণ বেশি? ধরো তুমি এখান থেকে রওনা দিছো কোথায় থেকে? এখান থেকে। এখান থেকে ঘুরে, মানে যেখানে যাও, মানে এখান থেকে ধরো ঘুরে আবার আগের জায়গায় যেখানে যাও, কোন বিন্দুতে সরণ তোমার বেশি হবে? সেই বিন্দুতে সরণ। কারণ আমরা জানি সরণ হলো আগের বিন্দু আর লাস্টের বিন্দুর দূরত্ব। তো আগের বিন্দু আর লাস্টের বিন্দুর এই দূরত্ব এটা কম, আগের বিন্দু আর লাস্টের দূরত্ব এই দূরত্বটা কম। তো আগের থেকে লাস্টের এই সি দূরত্বটা বড় না? অর্থাৎ সি বিন্দু সরণের মানটা বড়। সি বিন্দু সরণের মানটা কি? বড়। এমসিকিউ ম্যাক্সিমাম ভুল করছে, শুধু তোমারটা মনে হয়েছে, আর বাকি সব ভুল, জিয়াদেরটা ভুল। বুঝছো? দিছো, ভুল করছো। এখানে দেখো আমি কি বলছি, যে এখান থেকে একটা বস্তু ঘুরবে, কোন বিন্দুতে সরণ বেশি হবে? সরণ মানে কি? আদি থেকে শেষের দূরত্ব, সোজা দূরত্ব। তো এখান থেকে এখানে সোজা দূরত্ব কম, এখান থেকে এখানে সোজা দূরত্ব কম, এ থেকে সি পয়েন্টে সোজা দূরত্ব বেশি, অর্থাৎ সি পয়েন্টে সরণ বেশি, সি পয়েন্টে সরণ বেশি। বুঝাইতে পারছি? মনোযোগ দাও। ধরো তুমি এখান থেকে, মনোযোগ দাও, এখান থেকে একটা প্রশ্ন করি। এ থেকে ঘুরে ঘুরে এখানে 1 কিলোমিটার, এখানে 2 কিলোমিটার, এখানে 3 কিলোমিটার, এখানে হলো 4 কিলোমিটার, ঠিক না? তুমি ঘুরে ঘুরে এখানে এনতে ঘুরে আবার আগের জায়গায় আসছো, তাহলে তোমার দূরত্ব কত? দূরত্ব হলো 4 কিলোমিটার। দূরত্ব কয় কিলোমিটার? 1 2 3 4, অর্থাৎ যতটুকু যাইবা পুরাটাই তোমার দূরত্ব, পুরাটাই কত? দূরত্ব 4 কিলোমিটার। আর সরণ কত বলো? আমি কি বলছি প্রশ্ন, এখান থেকে ঘুরা আবার আগের জায়গায় আসছো, আবার কই আসছো? তুমি কি সরছো? যতই ঘুরে আইছো আগের জায়গায় তো, অর্থাৎ সরণ শূন্য। সরণ কি? শূন্য। কারণ আমরা জানি সরণ কি? আগের থেকে শেষ, আগের অবস্থান আর লাস্টের অবস্থানের দূরত্ব। তো আগেও ছিল এখানে, ঘুরে ঘুরে আইছো কি এখানে। ধরো আমি ঘুরে ঘুরে এদিক দিয়ে ঘুরে আবার আমার কোচিং আইলাম, তো এখানে দেখো আমি যতই ঘুরি টোটালটা হলো দূরত্ব, আর আমার কোচিংয়ে যে আসলাম আমি তো আগে যেখানে ছিলাম এখানে এখানে, অর্থাৎ আমার সরণ শূন্য। সরণ কি? শূন্য। বুঝাইতে পারছি?
তুমি এখান থেকে ঘুরা 4 কিলোমিটার গেছো, দূরত্ব 4 কিলোমিটার, কিন্তু তুমি তো স্মরণ নাই, আগের বিন্দু আর লাস্টের বিন্দু একই জায়গায়, অর্থাৎ স্মরণ কি শূন্য। এই একটা এমসিকিউ করো সবাই, দেখি পারো নি। এখান থেকে একটা এমসিকিউ দেই, দেখি বলো। এই যে একটা বৃত্তাকার মাঠ, একটা বৃত্তাকার মাঠ, এটা এ পয়েন্ট, বি পয়েন্ট, এটা হলো সি পয়েন্ট, এটা হলো কি ডি পয়েন্ট। এ থেকে বিতে আসছো, বি থেকে সি, সি থেকে ডিতে আইছো। কোথায় আইছো? এন ধরো 1 কিলোমিটার। কয় কিলোমিটার? 1 কিলোমিটার। এখানে আইছো 2 কিলোমিটার, এখানে আইছো 3 কিলোমিটার। কয় কিলোমিটার? 3 কিলোমিটার। আর এই যে বৃত্তাকার মাঠের কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই মানটা দিছে, এটার মান দিল √2 কিলোমিটার। এবার বলো তো এখানে দূরত্ব কত, সরণ কত? এ থেকে আসছো সিতে, এ থেকে আসছো কোথায়? সিতে। এ থেকে সিতে গেলে দূরত্ব কত? সরি সি না, ডিতে, এ থেকে ডিতে। 3 আমি বলি এখান থেকে আইসো বিতে, বি থেকে আইসো সিতে, সি থেকে ঘুরে ঘুরে শেষ অবস্থান কোনায়, মানে শুরু রওনা দিছো এখান থেকে, এ থেকে শেষ আইসো কোথায়? এখানে। তাহলে তুমি কত কিলোমিটার আসছো? 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার। টোটাল যে 3 কিলোমিটার আসছো, এটা তোমার দূরত্ব 3 কিলোমিটার। দূরত্ব কয় কিলোমিটার? আর স্মরণ কি? স্মরণ তো আর ঘুরে নাম আপনার যাইতো না। স্মরণ হলো শুরুর বিন্দু আর লাস্টের বিন্দু সোজা দূরত্ব, বুঝছো? স্মরণ হবে আগের বিন্দু আর শেষের বিন্দুর কি সোজা পথ। তো এই মানটা কিভাবে পাইবা বলো তো? এটা কিভাবে বার করবো স্মরণের মান? এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? সমকোণী ত্রিভুজের এটা কি একটা অতিভুজ না? এটা একটা সমকোণ 90 ডিগ্রি। এবার বলো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। কি বলে? ব্যাসার্ধ যদি √2 হয়, তাহলে এটাও তো কেন্দ্র থেকে পরিধি, এটাও তো √2, এটাও কেন্দ্র থেকে পরিধি, এটার মানে √2 না? এটা সবাই বুঝছো না? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ। তাহলে এটা যদি ব্যাসার্ধ হয়, এটা তো কেন্দ্র থেকে পরিধি দূরত্ব, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটা √2 হলে এটাও √2, এটা কি √2। তাহলে আমি অতিভুজ বার করব। অতিভুজ মানে আমার স্মরণের মান, এই মানটা স্মরণের মান না? এটা স্মরণ এবং অতিভুজের মান। এবার আসো অতিভুজের সূত্র কি? রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত? √2, √2 স্কয়ার প্লাস ভূমি কত? ভূমিও √2 স্কয়ার। এবার আসো রুট আর স্কয়ারে কাটা শুধু 2, আর রুট আর স্কয়ারে কাটা শুধু 2, তো √4, √4 এর মান ক্যালকুলেটর করলে 2, অর্থাৎ স্মরণের মান হলো 2 কিলোমিটার। কয় কিলোমিটার? 2 কিলোমিটার। বুঝছো এমসিকিউটা? এ তোমরা বুঝছো? দেখো আবার বলি, এ থেকে ঘুরে আসছো এখানে ডিতে, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, তোমার দূরত্ব 3 কিলোমিটার। দূরত্ব মানে যতটুকু যাইবে টোটাল দূরত্ব, দূরত্বে কোনো ঝামেলা নাই। আর স্মরণ কত? স্মরণ হলো আগের বিন্দু আর লাস্টের বিন্দুর সোজা দূরত্ব। আগে আসিল এখানে আর লাস্টে কোথায়? এখানে। দুইটা সোজা দূরত্ব। এবার আসো এটার মান, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র কি? রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এটা অতিভুজ হইলে এটা যদি ব্যাসার্ধ হয়, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটা √2 হইলে এটাও √2, এটাও কি √2। তো লম্ব স্কয়ার, লম্বের মান √2 স্কয়ার প্লাস ভূমির মান কত? √2 স্কয়ার। ক্যালকুলেশন করলে অতিভুজের মান হয় শুধু 2। অতিভুজ মানেই তো আমাদের স্মরণের মানটা, অর্থাৎ স্মরণ হবে 2। ঠিক আছে? হ্যাঁ, দেখো আজকে যতটুকু বুঝাইছি এটা রেকর্ড থাকবে, তো তোমরা ইনশাল্লাহ এই ক্লাসটা বারবার দেখবা। এটা বারবার দেখবা, ঠিক আছে? বারবার দেখা কোনো যদি প্রবলেম হয় আমার থেকে সলিউশন করে নিবা। তারপরে আমরা আমাদের যে s=ut + ½ এই সূত্রগুলো আরেকদিন করবো। আমি ভাবছি আজকে করাবো, কিন্তু দেখি কেউ রেখি নাই, ধৈর্য খুব সংকট। এই জন্য আমরা পরের ক্লাসে সূত্রগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে সূত্রগুলো আসছে। আজকে থিওরি ক্লাস হয়েছে। কি ক্লাস? থিওরি ক্লাস। থিওরিগুলো ভালোভাবে পড়বা, এখান থেকে ক খ আসবে। আর এখন যেটা করাইলাম এখান থেকে এমসিকিউ আসবে। কি আসবে? এমসিকিউ আসবে। তো এগুলো ভালোভাবে পড়বা। ফিউচার লার্ন স্কুলের সাথে থাকার জন্য তোমাদেরকে স্বাগতম।